তোরাব আলীর কিন্তু ইন্টারগ্রেশনে কিন্তু প্রায় 18টা কল পাওয়া যায় যেখানে ইন্ডিয়াতে সে কল করতেছিল। তখন ওদের সাথে কথা বলতে বলতে ওরাই বললো যে স্যার সুবেদার মেজর গোফরান মল্লিক উনি ফুললি ইনভলভ এই কিলিং এর সাথে। 3 জন যে লাশ বের হয়ে যায় ড্রেন দিয়ে, এর ভিতরে একটা কর্নেল মুজিব ছিল এবং ওই যে খাসি জবের যেসব ম্যাটগুলো ব্যবহার করছিল রক্তাক্ত, ওইগুলোর ভিতরে তারা জড়ায় লাশগুলোকে হ্যামক মতো বানিয়ে ড্রেনে ফেলে দিয়ে আসে। জিজির বাসায় যায় কিলিং এ পার্টিসিপেট করে এবং আমি সিপাহি হাবিবের পকেটে আমি তাপসের আমি ভিজিটিং কার্ডও পেয়েছি। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল জেড আয়োজিত নিয়মিত সংবাদ বিশ্লেষণ অনুষ্ঠান জেড ফোকাসে। দর্শক, প্রতিদিনের মতো আজও আমাদের সাথে একজন অতিথি রয়েছেন। আমাদের সাথে আছেন লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ শামসুজ্জামান খান। তিনি যেদিন পিলখানা হত্যাকাণ্ড, এই নারকীয় হত্যাকাণ্ড চলছিল, ওই সময় র্যাব 2 ধানমন্ডি, মোহাম্মদপুর, হাজারিবাগ এই এলাকার দায়িত্বে ছিলেন। তিনি র্যাব 2 এর অধিনায়ক ছিলেন। তিনি প্রত্যক্ষ করেছেন এবং পরবর্তীতে কিন্তু এই হত্যাকাণ্ডের ঘটনা তদন্তের সাথেও তিনি সম্পৃক্ত ছিলেন এবং নানান তদন্তের যে প্রতিবেদন, যে সত্যতা বেরিয়ে এসেছে, যেটি হয়তো তিনি অফিসিয়ালি এস্টাবলিশ করতে পারেননি বা সেই তদন্ত প্রতিবেদন আজও আলোর মুখ দেখেনি, এসব বিষয় নিয়ে আলোচনা শুনবো লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত শামসুজ্জামান ভাইয়ের কাছ থেকে। শামসুজ্জামান ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ সাইদ খান আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। শামসুজ্জামান ভাই, আপনি তো পিলখানা হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শীদের মধ্যে একজন, যিনি আপনি আপনার সহকর্মীদের বাঁচাবার জন্য নানানভাবে আহ্বান পেয়েছেন, তাদের আকুতি শুনেছেন, কাউকে বাঁচাতে পেরেছেন, কাউকে বাঁচাতে পারেননি। এরপরে এই ঘটনার তদন্তের সাথেও আপনি সম্পৃক্ত ছিলেন। আপনি আসলে কি দেখলেন এই তদন্ত এবং এটির রেস্কিউ প্রক্রিয়াটি কেমন ছিল, আমাদেরকে একটু বিস্তারিত বলুন। আচ্ছা, তদন্ত নিয়ে আমি শুরুতে বলি। আমি খুব অবাক চোখে খেয়াল করলাম যে এই ঘটনাটা ঘটার পরে আপনার 1 তারিখের দিকে ধানমন্ডি ক্যাম্পে চলে আসলো 1-2 তারিখের ভিতরে সমস্ত বিদ্রোহী বিডিআর যারা পালিয়ে গিয়েছিল, ওখানে এসে ক্লোজ হলো। তারপরে তাদেরকে ভিতরে নিয়ে যাওয়া হলো। 3 তারিখে আপনার নতুন ডিজি নিয়োগ দেওয়া হলো ব্রিগেডিয়ার মইনুলকে। বাট এভাবে 4 তারিখ 5 তারিখ হয়ে যাচ্ছে, কেউ কথা বলে না, সবাই চুপ। এদেরকে যে একটু জিজ্ঞাসাবাদ করে জানতে হবে কারা কিলিং করলো, কি কেউ করছে না। তো আমি একটু সাহস নিয়ে আমি আমার অফিসারদের সাথে কথা বললাম। রাজন, যাদের কথা বারবার আমি বলি, রাজন, মেজর আমজাদ, আপনার তারপরে রাজন, মেজর আমজাদ, মেজর ফয়সল, ক্যাপ্টেন ইয়াসির, হ্যাঁ আমার সাথে ছিল আপনার ক্যাপ্টেন খালিদ, এএসপি শহীদ, তারপরে আপনার এএসপি এহসান, তারপর আমার অফিসার এরা সব। এবং আমাকে অত্যন্ত মেজর আমিন, মেজর আমজাদ, আমার যে 2IC, এরা আমাকে প্রচণ্ডভাবে শ্রদ্ধা করতো এবং বলতে পারেন যে আমার জন্য দে আর রেডি টু স্যাক্রিফাইস দেয়ার লাইফ। কখনো আমার করতো না, আমার সঙ্গে সবসময় থাকতো। তো আমরা সবাই সিদ্ধান্ত নিলাম যে আমরা ইন্ট্রোগেশন করবো, কারণ 1, 2, 3, 4, 10, 5টা ব্যাটালিয়ন ঢাকাতে আছে, কেউ এগুলো কোনো ইনিশিয়েটিভ নিচ্ছে না। তখন আমি একদিন চলে গেলাম ডিজির কাছে, হাসান মাহমুদের কাছে, ওনার অফিসে, যে বললাম র্যাবের ডিজি স্যার আমি ইন্টারভিউশন করতে চাই। তো উনি একটু মানে ভয় পাচ্ছিলেন, বলতে যে আমার এটা আবার কোন দিকে নিয়ে যায়, দেখেন কেউ তো উৎসাহ নিচ্ছে না, আমার সরকারের এগুলো আমার কাছে কেমন মনে হচ্ছে সরকার চাচ্ছে না আমরা খুব বেশি ডিপলি ইনভলভ হয়। একটা তদন্ত বোর্ড করছে, তারা চাচ্ছে বোর্ডই সব ঠিক করুক। আমরা স্যার আপনি দেন আর না দেন আমি করব, আমি স্যার ইনভেস্টিগেশন করব এটা আমরা। তো উনি কেন যেন আমার দিকে তাকায় বললো ঠিক আছে করেন, একটু খেয়াল সাবধান থাকেন। আমি চলে আসলাম আর এডিজিকে বললাম না, কারণ এডিজি কর্নেল রেজান্দুরের অ্যাক্টিভিটি আমার প্রথম থেকে পছন্দ হয় নাই। আমি দ্রুত ব্যাটালিয়নে এসে বললাম আজকে রাত থেকে আমরা ইন্টারভিউ করবো। কোথায় করবো? মোহাম্মদপুর ক্যাম্পে। আমি মেজর রাজন আর ফয়সলকে বললাম, আমি মেজর রাজন, ফয়সল, ক্যাপ্টেন ইয়াসির, আমরা 4 জন করবো। আর বাকি যে অফিসারের নামগুলো আমি বললাম যে তোমরা বাকি নর্মাল অ্যাক্টিভিটি চালাতে থাকো, কারণ আমার বড় একটা এরিয়া, এখানে তো রুটিন অ্যাক্টিভিটিগুলো আছে, বিভিন্ন অপারেশন থাকে, আপনার এগুলো তোমরা করতে থাকো। আমরা বিডিআরের ভিতর থেকে আপনার ব্রিগেডিয়ার হাকিম ছিল 46 ব্রিগেড কমান্ডার, আর ব্রিগেডিয়ার মইনুল, ওনার সাথে দেখা করলাম। তো ওনারা আমাকে উৎসাহ দিলেন, বললেন ঠিক আছে তুমি এখান থেকে নিয়ে যাও, একটা রেজিস্টারে নাম লিখে নিয়ে যাও, তুমি যাদের যাদের সাসপেন্ড মনে করো নিয়ে যে কথা বলো। তো আমি প্রায় 400 ইন্টারোগেশন করলাম। আমার ইন্টারোগেশনের বড় সাকসেসগুলোর ভিতরে ছিল, যেমন ওয়ান অফ দি কিং পিন ছিল হচ্ছে এখানে আপনার 13, 24, 36, 44 4টা ব্যাটালিয়ান, রাইফেল ব্যাটালিয়ান আর সদর ব্যাটালিয়ান 5টা, আর টাট্টু শোর জন্য বাইরে থেকে ছেলে পেলে এসেছিল। আরএসইউ ছিল আপনার রাইফেল সিকিউরিটি ইউনিট বলে এর সদস্যরা ছিল। তো সব মিলে প্রায় 8000-এর উপরে ট্রুপস এখানে ছিল। কিন্তু তো আমি আমার কাছে যে ইনফরমেশন ছিল যে সুবেদার মেজর আপনার গোফরান মল্লিক 24 রাইফেল, সে ওয়ান অফ দি লিডিং ক্যারেক্টার এখানে এই হত্যাকাণ্ডের। তা আমি প্রথমে তাকে তুললাম।
তো খুব হার্ড নাট আপনার। সে প্রথম রাত্রে সে কাম আউট হলো না। তো মোটামুটি আমি ইন্টারোগেশন কীভাবে করেছি এগুলো আমি বলতে চাই না আপনাদের, কারণ এগুলো 3rd ডিগ্রি অনেকে জানে কীভাবে করা হয়, আমি এত ডেপথে অনেক সময় লাগবে। যাই হোক, আমি কিছু অ্যারেঞ্জমেন্ট করলাম যাতে সে কাম আউট হয়। প্রথম 2 দিন করলো না, আমি ওই ব্যাটালিয়ানে আরও 2-3টা ছেলে পেলে পেলাম যাদের কাছে প্রচুর টাকা পাওয়া গেছে। এবং আপনি জানেন যে অনেক স্বর্ণ চুরি করে নিয়ে গেছিলো, ধরা পড়ে ধামিরহাট থেকে জয়পুরহাটের। ওইটা কিন্তু আমি ধরি, ওইটাকে ধরে তখন বের করলাম কোন ছেলেটা করছে, ওকে তুলে নিয়ে আসলাম। কারণ বড় যেগুলো এগুলো, তখন ওদের সাথে কথা বলতে বলতে ওরাই বললো যে স্যার সুবেদার মেজর গোফরান মল্লিক উনি ফুললি ইনভলভ এই কিলিংয়ের সাথে। এবং আপনার দরবার হলে কিন্তু ওনার ছবি টবিগুলো আছে, যখন সিপাহি মঈন যখন জেনারেল ইয়াকে প্রথম মারতে যায় ডিজিকে, আপনার মঞ্চের উপরে উঠে গুলি করতে যায়, তো ও তো ফেন্টেড হয়ে পড়ে যায়। তখন কিন্তু সবাই এসে কিন্তু ও কিন্তু গুলি করতে পারে নাই, ফেন্টেড হয়ে পড়ে গেছে, মানে ভয়ে কাঁপতে কাঁপতে পড়ে গেছে। তখন ওরা তুলে নিয়ে যায়, অস্ত্রটা কেড়ে নেয় কর্নেল আনিস, আর ওকে সাইডে নিয়ে যাওয়া হয়। পরে কিন্তু ও পালায় গেছে এক সময়। দ্বিতীয়জনে এসে একটা গুলি করে আপনি বের হয়ে চলে যায়, এবং জাগো বলে সবাই দরবার থেকে বেরিয়ে চলে যায়। তখন কিন্তু ডিজি বলছিলেন সব অফিসারদেরকে যার যার ব্যাটালিয়নে যে কন্ট্রোল নিতে ট্রুপদেরকে। তো আমি গোফরান মল্লিককে যখন জিজ্ঞাসা করলাম, সে প্রথমে ডিনাই করে। যখন এদেরকে নিয়ে আসলাম, তখন আস্তে আস্তে প্রুভ হলো যে এই গোফরান মল্লিক তার সিও লেফটেন্যান্ট কর্নেল লুৎফুলকে আপনার ব্যাটালিয়ানের যে ডিজি যে ভিতরে যেতে বলছে, অফিসে গেছে, অফিসের ভিতরে কিল করছে। পরে আমি অফিসে যেয়ে ডেড রক্ত ওখান থেকে একদম বের করে নিয়ে আসার পর পুরো রক্ত ইয়েগুলো আমি সব পেলাম, দাগগুলো। ওকে যখন আমি ইন্টারোগেশন করে, তখন ওরা বলে যে স্যার এই গোফরান মল্লিক এই ভদ্রলোকই সব কিলিংয়ের সাথে জড়িত। দেন হি কনফেসড। এরপরে আপনার সেক্টর কমান্ডার কর্নেল মুজিবের কিলারকে বের করলাম। সেক্টর কমান্ডার কর্নেল মুজিবকে আপনার হত্যা করে কিন্তু আবার ওই যে 3জন যে লাশ বের হয়ে যায় ড্রেন দিয়ে, এর ভিতরে একটা কর্নেল মুজিব ছিল, লেফটেন্যান্ট কর্নেল এনআই ছিল 36 অ্যাপিলে ছিল, আর মেজর মকবুল 36 অ্যাপিলে টোয়াইসি। এই 3 জনকে কিন্তু হত্যা করা হয় তার ব্যাটালিয়ানে। কিন্তু ডিজি বলছে চলে যেতে, ওরা ব্যাটালিয়ানে চলে গেছেন। আর সেক্টর কমান্ডার কর্নেল ইয়ের সাথে চলে গেছিলেন আপনার এনায়েতের সাথে। তো কর্নেল এনায়েত আর সেক্টর কমান্ডারকে সাদের উপরে নিয়ে যায় মারে। কর্নেল এনায়েতকে মারে ল্যান্স নায়ক সাইদুর, আর হাবিলদার ইউসুফ কিল মারে হচ্ছে আপনার কর্নেল মুজিবকে হত্যা করে সাদের উপর থেকে নিচে ফেলে দেয়। পরে ওখান থেকে লাশগুলো জড়িয়ে আপনার ওই যে এর ভিতরে, খুব দুঃখজনক কি জানে, যে ম্যাটগুলো দিয়ে লাশ জড়িয়েছে, এই ম্যাটগুলো কিন্তু একদিন আগে ওখানে কিন্তু সিও কর্নেল এনায়েত অত্যন্ত বড় দিলের মানুষ ছিল, আমরা একসাথে চাকরি করছি, উনি 7 লং করছে। উনি কিন্তু পুরা ব্যাটালিয়ান অনেক পরিশ্রম করছে বলে পুরা ব্যাটালিয়ানকে উনি কাচি বিরিয়ানি খাওয়াইছেন, খাসি জবাই করে। এবং ওই যে খাসি জবের যেসব ম্যাটগুলো ব্যবহার করছিল রক্ত, তো ওইগুলোর ভিতরে তারা জড়ায় লাশগুলোকে হ্যামক মতো বানিয়ে ড্রেনে ফেলে দিয়ে আসে। আর মেজর মকবুলকেও মারে হচ্ছে আপনার সাইদুর, সিপাহি গাউসুল আজম মারে হচ্ছে কর্নেল এনায়েতকে, আর হাবিলদার ইউসুফ মারে হচ্ছে আপনার কর্নেল মুজিবের। 3টো কিলিং হয় ওইখানে। এই পুরা 3টাকে আমি ধরছি পরে ইন্টারোগেশন করে, এবং দি কনফেসড, তারা স্বীকার করছে। এবং এই যে দরবার হলে এই লাশগুলো কিন্তু আপনার 25 তারিখ রাত্রি আপনার 11:30 থেকে 1:30টার ভিতরে সরানো হয়, এবং সমস্ত রক্ত মোছা হয়। এই লাশ সরানো এবং রক্ত মোছার দায়িত্ব কিন্তু হাবিলদার ইউসুফকে দেয়। এটাও আমি ইন্টারোগেশনে বের করলাম। কর্নেল আপনার গুলজারকে এবং বেশ কয়েকজনকে আপনার ব্রাশ ফায়ার করে মারে, নীল ডাউন করে বসে আপনার দরবার হলো এখানে। এটা মারে রমজান, সিপাহি রমজান, একসাথে 7 জনকে সে কিল করে এবং ব্রাশ করে, এটা গাড়িতে করে আসে, এসে ব্রাশ করে মারে। ওটাকেও ধরছি, এটাকেও বের করছি। তারপর আপনি সিপাহি বক্সার আলতাফ, সে কয়েকজন অফিসারকে মারে, এটাকেও আমি ইন্টারোগেশন করে বের করছি। এরপরে আপনার সিপাহি কামাল মারে হচ্ছে মেজর শাহনাজকে, এটাকেও ইন্টারোগেশন করে আমি বের করছি। বের করে আমি ওকে পড়ে, আমরা এখানে ইন্টারোগেশন করে যেগুলো পাইতাম এগুলো আবার 57টি হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত প্রত্যেককে আমি প্রায় 11 জনকে বের করতে পারছি। খুবই নিষ্ঠুর গল্পটা আপনি শেষ করে, আপনি কত নিষ্ঠুর হতে পারে আমাদের এই ফ্যাসিস্ট আওয়ামী লীগের এরা, এবং যারা কতটা মানে কতটা পরিকল্পিত হত্যাকাণ্ড। তো একটা একটা করে যখন আমি বের করি, আমি এগুলো র্যাব হেডকোয়ার্টারে পাঠাই দিই, ওখান থেকে ওরা প্রসেস করে আবার একটা বানিয়ে আপনার ফ্যাক্ট বানিয়ে পুলিশের কাছে হ্যান্ড ওভার করে। বক্সার আলতাফকে দিলাম, কয়েকটা পাঠালাম এর ভিতরে। তারপরে আপনার বের করলাম সিপাহি ইব্রাহিম, যে আপনার জিজির বাসায় যা কিলিংয়ে পার্টিসিপেট করে। সিপাহি ওবায়দ, তারপরে ওবায়দকে বাড়ি থেকে ধরা হয়, আমি ধরি নাই ওটাকে। তারপরে আপনার নায়েক এন্তাজ, সিপাহি হাবিব, সবগুলোকে আমি, এরা সব ডিজির বাসায় কিলিংয়ে এরা পার্টিসিপেট করে। এবং এরা কিন্তু অনেকে নারী নির্যাতনের সাথে জড়িত ছিল,
আমি স্পেসিফিক বলতে চাচ্ছি না, এটা অত্যন্ত দুঃখজনক। 39 জন কনফেশনাল স্বীকারোক্তিমূলক জবানবন্দি যায় যারা আমাদের নারীদেরকে নির্যাতন করেছে। 39 জন। কোথা থেকে সাহস দেওয়া হলো তাদেরকে? এটা বিদ্রোহ, তো এটা তো হওয়ার কথা না। আমরা কি বিদ্রোহ দেখি নাই এদেশে? কোথাও তো পরিকল্পিত হত্যাকাণ্ড, পরিকল্পিত নির্যাতন, মানে হিউমিলেট করা, মানে বিকৃতভাবে তাদেরকে হত্যা করা হবে, এই প্ল্যান করা কাদেরকে দিয়ে করানো হলো এটা। তো এগুলোকে কিন্তু আমি সবগুলোকে আমার ধরা, এবং এবারে নায়ক এন্তা সিপাহী হাবিব তো গোপালগঞ্জ বাড়ি, এবং আমি সিপাহী হাবিবের পকেটে আমি তাপসের আমি ভিজিটিং কার্ডও পেয়েছি। আমি তাকে জিজ্ঞাসা করলাম তোমার সাথে দেখা হয়েছে কোথায়, তো বললো স্যার 29 ডিসেম্বর নির্বাচনের আগে উনি ক্যান্টিনে আসতেন মাঝে মাঝে। তা আমি বললাম বিডিআর ক্যান্টিনে উনি কিভাবে আসেন? একটা রাজনৈতিক নেতা তো আপনি ক্যান্টিনে আসার কথা না, একটা কেপিআই এলাকা, কেপিআই এরিয়া না, এটা সিক্রেট এরিয়া, আপনি যেতে পারেন, আপনি জান, আপনি সিভিলিয়ানদের জন্য তো এখানে উনি এখানে ক্যাম্পেইন করতে পারেন না। তার মানে আমি ধরে নিলাম যে এটা আসলে 29 ডিসেম্বরের আগে না। 29 ডিসেম্বরের আগের ভিজিটিং কার্ড কি তার পকেটে থাকবে 25 ফেব্রুয়ারিতে, মার্চের 3 তারিখে? তার মানে 2-1 দিন আগে তারা দেখা করছে। এবং ব্লুপ্রিন্ট দিয়ে বিভিন্ন মিডিয়াতে আসছে, তাপসের সাথে, নানকের সাথে, মির্জা আজমের সাথে, শেখ সেলিমের সাথে, সারা খাতুনের সাথে রেবেলা দেখা করেছে, তো আসছে তো বিভিন্ন মিডিয়াতে, এবং তারা মিছিলও করেছে, তাই না? হত্যাকাণ্ড যেদিন ওই হত্যাকাণ্ড চলছিল তখন আপনি এদেরকে আমি যখন পেলাম, তো তখন আর কথা বলে না। হ্যাঁ, তো এগুলোকে একটা একটা করে প্রসেস করা শুরু করলাম। প্রসেস করে করে আমি তো মনে করি সন্ধ্যার পরে শুরু করতাম, ভোর রাত্রে শেষ হতো আমার। তো ম্যাক্সিমাম সময় যখন ভোরে আমি ফিরতাম মানিক মিয়া এভিনিউ দিয়ে, দেখা যায় পুরো ঢাকা শহরই ঘুমোচ্ছে। তো আমাকে তো আমার যারা খুব কলিগ, আমার ওয়াইফ জানতো না আমি এটা করি, কারণ আমি কখনো আমার ওয়াইফের সাথে শেয়ার করতাম না, কারণ সে খুব ভয় পেত পুরো বিষয়টা নিয়ে, কারণ তাকে বিভিন্ন ধরনের আপনার মেসেজ আসতো আমাদের কাছে যে আমাদেরকে এখানে নিবৃত্ত করার জন্য। তো আমি ওই সবসময় ভোরে যখন ফিরতাম আমি খুব প্রিপেয়ার থাকতে হতো আমাকে, আমার সাথে 1-2টা অস্ত্র আমি সবসময় রেডি রাখতাম, কারণ এটা ইউ নেভার নো, পার্সোনাল সেফটি, কারণ ওই সময় সিচুয়েশন টোটালি ডিফারেন্ট আমরা যারা আমরা করতেছিলাম। তো এর ভিতরে যখন করতেছি আমরা একটা একটা করে, তো এরকম তাপসের এটা বিষয়টা আসলো, আসার পরে তারপরে দেখি ও করলো না। এর ভিতরে আপনার একটা খুব অদ্ভুত ঘটনা ঘটলো, যেটা এত হৃদয় বিদারক, আমি এটা খুব ইমোশনাল হয়ে যায়, আমি এটা মেনে নিতে পারি না। মেবি মার্চের 13-14 তারিখ হবে এরকম কিছু একটা। মেজর রাজন ধানমন্ডি ক্যাম্প থেকে আসলো একটা ছবি নিয়ে, ক্যামেরায় তোলা। তখন তো এগুলো আসে নাই আমাদের, ডিজিটাল ক্যামেরা এত প্রচলন, মোবাইল এত আসে নাই, ডিজিটাল ক্যামেরায় তোলা ছবিটা দেখা। বলে স্যার এই ছবিটা নায়েব সুবেদার, সম্ভবত এর নাম শীতাংশু বা সামথিং, নামটা ভুলে গেছি। হ্যাঁ, বলে স্যার ছোট্ট একটা বাচ্চা, একটা অফিসারের ছেলে, অফিসারটা মায় মেরে ফেলা হয়েছে। সেই বাচ্চাটা এই ছবিটা টিভিতে যখন দেখাচ্ছিল ধানমন্ডি ক্যাম্পে, কয়েকবার দেখাচ্ছে, ছবিটা তুলছে। সে এসে তার বাসার যে ব্যাটম্যান, আমরা অফিসাররা ব্যাটম্যান রাখি বাসায়, আপনি জানেন আমাদের স্ত্রী কাপড় চোপড় এগুলো ওয়াশ করা, আমাদের বুট টুট, সে ব্যাটম্যানকে সাথে করে এসেছিল। বাচ্চাটা 8-9 বছর হবে, সে তো এখন যুবক, 23-24 বছর। সে কাঁদছিল আর বলছিল যে আঙ্কেল, এই লোকটা 2 দিন আমার মাকে নির্যাতন করছে বাসার ভিতরে এসে, আপনারা ওকে ধরেন। আমার সঙ্গে তখন ক্যাপ্টেন ইয়াসির বসা, খুব ইয়াং ক্যাপ্টেন। ইয়াসির খুব এক্সাইটেড হয়ে গেল, বলে স্যার আমি টু গেট হিম। আমরা যাও, তুমি আসো ওকে। তো আমি ওরে পাঠালাম, খুঁজতে খুঁজতে ওকে বিডিআর হসপিটালে পেলো। আমাকে ফোন করলো যে স্যার বিডিআর হসপিটালে আছে, এখানে সে অসুস্থতা বান করে ভর্তি আছে, উনি আসো। বলে স্যার এখানে থেকে আদেশ হয়েছে যে হসপিটাল থেকে কাউকে নেওয়া যাবে না, কারণ আমি একমাত্র ব্যক্তি যে এনে ইন্টারভিউশন করছে, আর কোনো ব্যাটালিয়ান করছে না, কেউই করতেছে না, পুলিশ না, কেউ না। তো আমরা কেন? বলে যে স্যার এরা দিচ্ছে না, বলতে যে এরকম একটা আদেশ দেওয়া আছে। আমি চেষ্টা করলাম বিডিআর এর ডিজিকে যোগাযোগ করার, পাচ্ছিলাম না। ব্রিগেডিয়ার হাকিম যে 46 বিএড যাকে দায়িত্ব দেওয়া হচ্ছে সিকিউরিটির জন্য, তাকে পাচ্ছি না। তাই আমি বললাম যে ঠিক আছে, তুমি ওদেরকে বলো যে অনেকের জন্য রাখে, আমরা অনুমতি নিয়ে আসবো। তো আরও কয়েকটা সাসপেক্ট ছিল, যাদেরকে তুলে নিয়ে ও চলে আসলো। এরপরে আমি বাই দিস টাইম আমাকে ফোন করলো ব্রিগেডিয়ার হাকিম, জামান ফোন করছিল কেন? আমরা স্যার এই কাহিনী। ও ঠিক আছে, আমি বলে দিচ্ছি, তুমি ইয়াসিরকে পাঠাও, ওকে দিবে। তারপরে এই ভিতরে 1 ঘন্টা পার হয়ে গেছে। ইয়াসির যখন ফেরত গেছে, যে দেখে ও নাই, তখন জিজ্ঞাসা করছে কোথায় গেল, বলে এই কিছুক্ষণ আগে পুলিশ এসে নিয়ে গেছে ওকে। আমার এখনো প্রশ্ন যে তাহলে কে তাকে নিতে দিল?
ব্রিগেডিয়ার হাকিম বলছে না আমি কোনো অনুমতি দেই নাই। মইনুল স্যারকে আমি প্রশ্ন করেছি, স্যার আপনি দিচ্ছেন? বলছে না আমি তো অনুমতি দেই নাই। সিও বলতে পারতেছে না যে কে নিয়ে গেল। সিও বলতেছে যে পুলিশ এসছে, পুলিশ বলছে এর নামে এজাহার আছে, কি কি সব বলছে, ওখানে লোক জিজ্ঞেস ছিল, তুলে নিয়ে চলে। তার মানে এই সময়ের ভিতরেই যারা পরিকল্পনাকারী কেউ একজন আপনাদের পুলিশের সাথে কোঅর্ডিনেশন করছে, করে বলছে যে একে যেভাবে পাবো তুলে নিয়ে আসো। সেই শীতাংশুকে কি আজ পর্যন্ত পাওয়া যাচ্ছে? আমি জানি না, কারণ আমাকে তো কোনো কাজই করতে দেওয়া হয় নাই। ঠিক এর ভিতরে ওই ব্যক্তির খোঁজ আর কোনোদিনই পাওয়া যায়নি, কোনোদিনই পাওয়া যায় না। সে অ্যারেস্ট হয়েছে কিনা, কিংবা এই যে প্রসিকিউট হয়ে যে যাদের শাস্তি হয়েছে আমি জানি না এর ভিতরে আছে কিনা। আমি বিডিআর কমিশনে এই কথাটা বলে এসেছি যে আপনারা একে খুঁজে বের করেন। আমার নামটা নিয়ে আমার একটা কনফিউশন আছে যে শীতাংশু নাকি, বাট কাছাকাছি নাম হবে, কাছাকাছি নামটা এরকমই হবে। আমি বলছি আমি দিব আপনাকে, আমার কাছে এই নাম থাকার কথা, আমি কোথাও না কোনো কারোর কাছে আসে, আমি চেষ্টা করতেছি বের করে র্যাব হেডকোয়ার্টার থেকে। তো ওই দিনকে এটা আপনার এভাবে আপনার জিনিসটা ঘটে গেল, হ্যাঁ, যে নিতে দিল না, তারা তুলে নিয়ে চলে গেল এইভাবে। আরও যে মজার জিনিস ঘটলো এর ভিতরে, আমি বুঝতে পারতেছিলাম যে তারা এখানে কাজ করতে দিবে না আমাকে, প্রচন্ড প্রেশার, এই সময় নানানভাবে আমাকে। এর ভিতরে যে ওই যে চারজন যারা আপনার সিপাই, যে মোহিত, কাজল, সেলিম রেজা, হ্যাঁ, এরা কিন্তু মেইন কিংপিন। 17 জনের 3 জন কিন্তু, এবং 4 জন যে বলেন যে এরা ভিতরে দরবার হলে ভিতরে যে গুলি করে বের করে নিয়ে আসছে দুই দিকে ডিজি আর সবাইকে, এই 4 জন ছিল মোহিত, কাজল, আপনার সিপাই সাইফুল আর সেলিম রেজা। এর ভিতরে আপনার আমি কোনোভাবেই এগুলোকে খুঁজে পাচ্ছি না, কারণ সেলিম রেজা, মোহিত, কাজল দে আর মিসিং। দরবারে ইয়াতে বিডিআর এরা ভিতরে যে রিপোর্ট করে নাই তারা, পরে ধরা পড়ছে কিনা তাও আমি জানি না এদের কি অবস্থা। সাইফুলের আপনার আমরা একটা মোবাইল ট্র্যাক করতে করতে মেজর খালিদ নামে একটা অফিসারকে হত্যা করে। মেজর খালিদ ছিল আপনার ডিজির হচ্ছে কর্ড, আমি চিনি পার্সোনালি তাকে। তো ওর মোবাইল ট্র্যাক করতে করতে দেখি একজন ব্যবহার করতেছে, তার মানিকগঞ্জে পাইলাম সে ভদ্রলোককে। যখন ধরলাম তারা, সে বললো যে আমার শ্যালক এই মোবাইল দুটো আমাকে দিছে। শ্যালককে সাইফুল কোথায়, সে বলে বিডিআর হেডকোয়ার্টারে আপনার টাট্টুসোর জন্য আসছিল 22 রাইফেলের সৈনিক, সিলেট থেকে আসছে। তখন আমি সাইফুলকে পিক করলাম। ও এর ভিতরে ইন্টারেস্টিং ঘটে গেল, 11 দিনের মাথায় আমি প্রায় 400 ইন্টারভিউ করছি। 12 দিনের দিন আমাকে কর্নেল রেজা বললো যে তুমি আর ওখানে ইন্টারভিউশন করবা না। কর্নেল রেজা এডিজি তোমাকে করবে না, তুমি কর্নেল সালাউদ্দিনকে হ্যান্ড ওভার করবা। কর্নেল সালাউদ্দিন আপনার আমাকে রিপ্লেস করবে, কারণ আমার তো আগে পোস্টিং হয়ে গেছিল বিজিবিতে, আমি জয়েন করি না বলছিলাম। কর্নেল সালাউদ্দিনকে এখানে পোস্টিং করছিল, উনি পরবর্তীতে মেজর জেনারেল হয় কর্নেল সালাউদ্দিন, আপনার ওনার বাড়ি গোপালগঞ্জ। তো আপনার আমাকে বললো যে তুমি হেডকোয়ার্টারে চলে আসো, এখানে কাজ আছে, এখানে করবা, তোমার ওখানে থাকা লাগবে না। বাট ইন বিটুইন আমি যে কাজটা করে ফেলেছি, যখন আমি বুঝতেছিলাম যে আমাকে সরাই দিবে। আমি যে তোরাবালির নাম শুনে থাকবেন, যে সুবেদার তোরাবালি, যে 39 নম্বর ওয়ার্ড হাজারীবাগের যে আওয়ামী লীগের সভাপতি, আমি কি তোরাবালিকে অ্যারেস্ট করছি। এটা আমি কি কর্নেল রেজাকে না বলে করছি। আমি কাজলকে অ্যারেস্ট করছি, যে কাজলের কম্পিউটারে পুরো প্ল্যানটা পাওয়া গেছিল, ওর কম্পিউটার সহ আমি অ্যারেস্ট করছি। এই প্ল্যানে কি ছিল? এই প্ল্যানের ভিতরে ছিল যে ওরা একটা নকশা ছিল, যে নকশার ভিতরে কি হবে, কে কোথায় থাকবে, হ্যাঁ, সিকিউরিটির সাথে সাথে একেবারে নামগুলো মেনশন করা ছিল। ওখানে নাম না, শুধু ড্রয়িং দেওয়া ছিল। আর সেই ড্রয়িং এর সাথে সাথে কারা কারা থাকবে, এই ড্রয়িংটি কারা করেছিল? এই ড্রয়িংটা এই 17 জনেরই করা। এই 17 জন কি এই মেইন প্ল্যানার, বিডিআর জওয়ানদের মধ্য থেকেই? হ্যাঁ, এই এরা তো মেইন প্ল্যানার। আপনার ইনভেস্টিগেশনে কি আপনি বের করতে পেরেছিলেন যে দেশি বিদেশি অন্য কোনো চক্রান্ত কি বেরিয়ে এসেছিল? তারা কি স্বীকার করেছিল? আমি আসতে যাব আপনার কাছে। তোরাবালিকে যখন আমি অ্যারেস্ট করলাম, তারপরে কাজলকে যখন অ্যারেস্ট করলাম, আমাকে ইন্টারোগেট করতে দিল না। কে? মানে হেডকোয়ার্টার থেকে বলে যে তুমি ওদেরকে সরাসরি পাঠাও, তোমার করা লাগবে না। তখন আমি বুঝলাম যে এরা আমাকে কাজ করতে দিবে না, কারণ আমি যে ওই জিনিসগুলো তো বের করতেছি, একটা এতগুলো কিলার বের করে ফেলছি, ভিতরের দিকে চলে যাচ্ছি, তো তোমার দেওয়া লাগবে, আমি এখানে পাঠাই দাও, আর তুমি হেডকোয়ার্টারে আসো, তুমি সালাউদ্দিনকে ব্যাটালিয়ন বুঝাই দাও। যেদিনকে ব্যাটালিয়ন বুঝাই দিলাম, পরের দিন আমার অফিসাররা ফোন করে বলে, স্যার আপনাকে তো ব্যাটালিয়নে আসতে নিষেধ করে দেওয়া হয়েছে। তাই আমি দেখো, আমি এখন তো র্যাবে আছি, আমি তো র্যাব হেডকোয়ার্টার, এখানে আসলে অফিসে বুঝলেন না স্যার, আপনাকে বলছে আপনি এখানে ব্যাটালিয়ন না আনায়। ঠিক ওই দিনই সাইফুলকে ধরা হলো। তো আমার অফিসার তো জানতো যে তাদেরকে কাজ করতে দেবেন। আমি যেদিন চলে এসেছি, তারপরের দিন ইন্টারভিউশন বন্ধ করে দিল। এতে আপনার মোহাম্মদপুর ক্যাম্পে যেটা করতেছিলাম, র্যাব ট্যুর নতুন সিও এসে বন্ধ করে দিল। তখন আমার ওরা ফোন করলো, স্যার সাইফুলকে পাইছি। রাত্রি তখন এরকম 10টা বাজে। তো বলে, স্যার এখানে এখন ইন্টারভিউশন করবো, ইন্টারভিউশন তো আমাদের ব্যাটালিয়নে বন্ধ, এটা হবে মার্চের 18-19 তারিখের দিকে। তা আমি বললাম, ক্যাপ্টেন মারুফ নামে একটা অফিসার আমার 38 এডিতে আমার সাথে চাকরি করছিল যশোরে, সে তখন আপনার ওই বিডিআর হচ্ছে G3, ও আমাকে প্রচণ্ড ফলো করে।
আমি মারুফকে ফোন দিলাম, মারুফ এরকম একটা ঘটনা বলেছে, স্যার আমি সিক্রেটলি করবো, আপনি বিডিআর হেডকোয়ার্টারে নিয়ে আসেন, 3 তলায় একটা রুম খুলবো আমি। তো আমরা কেমনে নিয়ে আসবো? তখন আমি রাজনকে ফোন করলাম, রাজন এরকম আছে, মারুফ আমাদের একটা জায়গা করে দেবে, যেহেতু ব্যাটলেন আমার ঢোকা নিষেধ, তুমি একটা কালো গাড়ি পাঠাও, কালো জিপ পাঠাও র্যাবের, ঠিক আছে, কালো জিপ পাঠাবা এবং তোমার ড্রাইভারে পাঠাও, তাহলে আর কেউ সন্দেহ করবে না। আমি ওই কালো জিপের ভিতরে আমি বসলাম, আর ওই জিপের পিছনে আপনি সাইফুলকে শোয়াই দিলাম যাতে দেখতে না পায়। দিয়ে আমরা 4 নম্বর গেট দিয়ে রাত্রি 10টার সময় আমরা ঢুকলাম, আমি ফয়সল, রাজন আর সাইফুলকে নিয়ে, যে ওয়ান অফ দি 4 জনের ক্লিয়ার একটা। ওইখানে ওরা ইন্টারভিউ করার পরে আমরা পুরো ফ্যাক্টটা জানলাম যে কীভাবে তারা ভিতরে গেল, কীভাবে বের করে নিয়ে আসলো, কীভাবে শুটিংটা শুরু হলো। শুটিংটা কিন্তু এই 4 জন প্রথমে শুরু করে নাই, তার মানে কিলার আগের থেকে প্ল্যান করা ছিল, প্ল্যানাররা করে রাখছিল। এই 4 জনের দায়িত্ব ছিল বের করে এদেরকে নিয়ে যাবে, মেসে নিয়ে যাবে, মেসে নিয়ে যা বন্দি করবে, তারপর বার্গেন করবে। কিন্তু এরা যখন বের করে একটা গ্রুপকে যখন মাটিতে শোয়াই দেয়, কর্নেল কায়সার এবং কর্নেল কায়সার ফার্স্ট ম্যান টু বি কিল্ড, 8 লং কোর্সে ইঞ্জিনিয়ারিং কোরের অফিসার আপনার, তখন বাইরে থেকে একটা ব্রাশ ফায়ার করছে, ওনার গলায় একটা গুলি লাগে। গলায় গুলি লাগলে আপনার এই যে আছে মেজর জাহিদ ছিল পাশে, সে তুলে নিয়ে যায়, বাইরে নিয়ে যায়। এরপরে মেজর সালে গুলি লাগে, কয়েকজন অফিসার গাড়িতে তুলে দিলে রাস্তা যেতে যেতে সবগুলোকে মেরে ফেলে আর কি। আর কর্নেল কায়সার ওখানে মেজর জাহিদের সামনে মারা যায়, মেজর জাহিদ মিরাকেলি বেঁচে যায়, ওটা অনেক বড় গল্প। তো আপনার আর এই কিলিংগুলো কিন্তু তখন হয়, তখন এই সাইফুল বলতে যে স্যার হঠাৎ করে বাইরে থেকে একটা ব্রাশ ফায়ার আসলো, একটা স্যার গুলি লাগলো, তখন প্রচণ্ড গোলাগুলি শুরু হয়ে গেল, আমরা স্যার শুয়ে পড়লাম। হ্যাঁ, আমরা শুয়ে পড়লাম স্যার, তারপরে স্যার ছাত্রদেরকে মারা শুরু করলো। বেসিক্যালি সাইফুলও কিল করছে, মুহিতও করছে, কাজলও করছে, সবাই করছে এরা, কিন্তু একজন আরেকজনের উপরে চাপাচ্ছে। তো আমাকে যেহেতু বের করে দিয়ে এই আপনার ইন্টারোগেশনটা বন্ধ করে দেওয়া হলো। এরপর আমি যখন হেডকোয়ার্টারে গেলাম, 3 দিনের মাথায় দেখি তোরাবালি আর কাজল ইন্টারোগেশন সেন্টারের ভিতরে বসা, চোখ বাঁধা। আমাকে দেখে কর্নেল রেজা বলে যে জামান এই দুটাকে অ্যারেস্ট করছো, এটা নিয়ে খুব বিপদে আছি। আমি কেন স্যার বিপদে কেন? বলে এটা আমার জিজ্ঞাসা করো না, হ্যাঁ দেখি তারপরে করছে কি করা যায় দেখি, বুঝছেন। তা আমরা স্যার লেদার লিটনকে গ্রেপ্তার করি, বুঝছেন, না পরে দেখা যাবে। লেদার লিটন আপনার নাম শুনে থাকবেন, শীর্ষ সন্ত্রাসী, একদম তোরাবালির ছেলে, যে মিছিল করে ভিতরে 5 নম্বর গেট দিয়ে ঢুকে লোকজন বের করে নিয়ে যায়। তো যাই হোক, ওইটা আর কি ইয়ে হলো। তারপরে ওখানে 2 না 3 দিন আমাকে কিছু করতে দিল না। 4th দিন আমি রাত্রে ঘুমাচ্ছি, সারা রাত জেগে থেকে ভোরে ঘুমাচ্ছি, একটা ফোন পেলাম, বলে যে স্যার আপনাকে সকাল 9টার সময় বিডিআর র্যাব হেড করে যেতে বলছে, আজকে আপনার ফেয়ারওয়েল, মানে র্যাব থেকে আপনাকে বিদায় করে দিল। আচ্ছা, দিয়ে 11 দিনের ইন্টারোগেশন করলাম, 4 দিন র্যাব হেডকোয়ার্টারে রেখে দিল, আমার এমনি রেখে বিদায় করে দিল, বলে তুমি যাও ব্যাটালিয়নে জয়েন করো, তোমার এই র্যাবে থাকা লাগবে না। মানে বের হয়ে গেলাম, সেনাবাহিনীতে পাঠিয়ে দিল না, আমাকে বিজিবিতে পাঠিয়ে দিল। বিজিবিতে আগে পোস্টিং করছিল, কলে গুলজে জয়েন করেছে, আমরা করি না, কয়েকজন করলে আমরা মারা যাই ওখানে, মানে বিজিবিতে চলে আসলাম। আমরা চলে আসলাম। এরপরে আমাকে নেত্রকোনা বিজিবিতে পাঠায়, ওখানে যে ইনভেস্টিগেশন করলাম, আপনার বিচার টিচার হলো প্রায়। আপনি যে ইন্টারোগেশন করলেন, ইন্টারোগেশনে আসলে কোন কোন সংশ্লিষ্টতা পেয়েছেন রাজনৈতিক এবং? দেখেন এখানে আমি তোরাবালির কিন্তু ইন্টারোগেশনে কিন্তু প্রায় 18টা কল পাওয়া যায়, যেখানে ইন্ডিয়াতে সে কল করতেছিল কন্টিনিউয়াসলি। আচ্ছা, এগুলো কিন্তু পরবর্তী ইনভেস্টিগেশন করা হয় না। ইন্ডিয়ান কোন পর্যায়ের মানুষদের সাথে উনি যোগাযোগ, এটা তো জানার সুযোগ হয় নাই, শুধু আপনাকে আর জানতে দেওয়া হয়নি, আমাকে তো বের করে দেওয়া হলো। ওখানে ওরা নিজেরা করা শুরু করলো, কিন্তু ওরা নিজেরাও কিন্তু ইনভেস্টিগেশনটা আমি দেখছি তোরাবালির। এই 18টি কল কি এক ব্যক্তিকে না 18 জন? বিভিন্ন জনকে। আচ্ছা, এবং ওইখানকার মানে কল রেকর্ড কি বের করতে পেরেছিলেন? আমাকে তোরাবালিকে ইন্টারোগেট করতেই দিল না, আমি শুধু অ্যারেস্টই করতে পারছি। আচ্ছা, সম্ভবত যদি আমি অ্যারেস্টটা না করি, অ্যারেস্টও হয় না, কারণ তোরাবালিকে পরে কিন্তু 8 বছর শাস্তি দেয় পেনাল কোড, কিন্তু হাইকোর্টে কিন্তু বেকসুর খালাস দিয়েছে, আমি জানি না সে এখন কোথায়। এবং এই তোরাবালিকে ধরলে এর হয়তো বেরিয়ে আসতে পারে। সে যদি বেঁচে থাকে কিনা, বেঁচে আছে কিনা, যদি বেঁচে থাকে তাকে বের করলে চলে আসবে, মানে একবারে ব্লুপ্রিন্টটা পাওয়া যাবে। এছাড়া আর কাকে কাকে আপনার কাছে মনে হয়েছে যে একেবারে ব্লুপ্রিন্ট জানা, মানে কারের কাছ থেকে পাওয়া যেতে পারে? এটা তো মির্জা আজম, নানক, এরা সব তো মানে তার সঙ্গে দিয়ে নিউ এভরিথিং, তাদেরকে ধরলেই সব জানা, সব বেরিয়ে আসবে। এবং কাজল যে ছেলেটা আছে, ওকে কতটুকু ইনভেস্টিগেট করে যায় না, কাজল তো এখনো জেলে আছে, ওকে কতটুকু করছে ঠিক জানি না, সে কিন্তু না বিডিআর সৈনিক না, সে বহিরাগত। জি, ধন্যবাদ কর্নেল শামসুজ্জামান খান আমাদেরকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। দর্শক, আমরা বিশ্বাস করি বর্তমান সরকারের যদি সদিচ্ছা থাকে এবং আন্তরিকতা থাকে এবং যদি একাগ্রতা থাকে এবং জনগণের প্রতি যে কমিটমেন্ট নিয়ে তারা দায়িত্ব পালন করেছেন, সেই কমিটমেন্ট যদি থাকে, এই 57 সেনা কর্মকর্তা সহ অজস্র পরিবারের যে চাওয়া, যে প্রত্যাশা,
যে খুনিদেরকে বের করে আনা এবং এই খুনের নেপথ্যে থেকে কারা ইন্ধন জুগিয়েছে, কারা পরিকল্পনা করেছে, সেটি সঠিক তদন্ত করে যদি বের করবার সদিচ্ছা থাকে তাহলে কর্নেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ শামসুজ্জামানের বক্তব্যে, তার আলোচনায় অনেক কিছুই বেরিয়ে আসে। সেই সূত্র ধরে আমরা বিশ্বাস করি এই তদন্ত কার্যক্রম পুনর্তদন্ত করে প্রকৃত অপরাধীদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় নিয়ে আসবে এই অন্তর্বর্তীকালীন সরকার। সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেল জেড এর সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।